শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও তেমন কোনো উন্নতি হয়নি। নানা জটিলতায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। নানা রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে, কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের। এদিকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান বিএনপি নেতা খায়রুল কবির খোকন। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। আর নিবিড় ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে, জটিলতাগুলো রয়েছে, তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন আর কি, মেডিকেল বোর্ড বসে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে, তবে তিনি এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে ও আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। হাসপাতালের বাইরে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, আমরা তার কাছে যাচ্ছি। তাজনুর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? চিকিৎসকদের তরফ থেকে কিছু জানানো হয়েছে কিনা? চিকিৎসকদের তরফ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানা যায়নি, তবে একটি তথ্য আলাদা করে লোপা যুক্ত করতে চাই। সেটি হচ্ছে, যে ধরনের সংক্রমণে এই মুহূর্তে খালেদা জিয়া আক্রান্ত হয়েছে এবং যার কারণে হাসপাতালে আসা লেগেছে, এবং সেই যেদিন রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তারপর থেকে এখন পর্যন্ত তার যে অবস্থা, সব মিলিয়ে একটু পরপর যেই বিভিন্ন রকম নেতাকর্মীরা ভেতরে যাচ্ছেন, তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, একটি বিষয় যে তাকে তো একটা সুরক্ষিত বলয়ের মধ্যে রাখা হয়েছে, যার ফলে খুব কাছাকাছি গিয়ে কারোর সঙ্গে তার সঙ্গে কথা বলা কিংবা কোনো মানুষের সংস্পর্শে যাওয়া এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেটি চিকিৎসকদের তরফ থেকে জানা গিয়েছে। যার ফলে এই যে এত পরিমাণ মানুষ তাকে আসলে দেখতে আসে, তাকে আসলে একটা নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ একটি কাচের দেয়ালের বাইরে থেকেই তার সেই অবস্থাগুলো পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছেন। আমরা যতখানি জেনেছি, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বেলা 3টার দিকে এসেছিলেন। এরপরে আমরা জেনেছি যে রুহুল কবির রিজভী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি এসেছিলেন। একই সঙ্গে আমরা এখনও দেখতে পাচ্ছি যে এখানে বিপুল পরিমাণ যেই নেতাকর্মীদের ভিড়, সেই ভিড়টি
মূলত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তার নেতাকর্মীরা বিভিন্ন রকম প্লাকার্ড নিয়ে এই যে হাসপাতালের যেই গেট অর্থাৎ প্রধান ফটক সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আমিনুল হক নিজেই আসলে একটা হ্যান্ড মাইক নিয়ে এক ধরনের স্বেচ্ছাসেবকের ভূমিকায় রয়েছেন। একটু পরপর তিনি আসলে মাইকে সেই ঘোষণাটিই দিচ্ছেন যে কেউ যাতে হাসপাতালের বাইরে বাড়তি ভিড় না করেন এবং সবাই যেন বাসায় ফিরে যান কিংবা ঘরে ফিরে যান। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আমরা যমুনা টেলিভিশনের লাইভে সংযুক্ত রয়েছি বুলেটিনে। আপনার কাছে একটু জানতে চাই যে একটু পরপর আপনি হ্যান্ড মাইকে একটা ঘোষণা দিচ্ছেন, আসলে কোন বার্তাটি আপনি দিচ্ছেন? আমি আসলে যেটি বলতে চাই যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালের চেয়ে এখন কিছুটা তিনি ভালো বোধ করছেন। আমাদের কর্তব্যরত ডাক্তার যারা রয়েছে, চিকিৎসক যারা রয়েছে, তারা নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করছে এবং আমি আমাদের সকল যারা নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এখানে ভিড় না করে তারা ঘরে বসে যদি দোয়া করেন যাতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এই জন্য আমি বারবার আমাদের যারা নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, এখানে অনেক সাধারণ রোগীরা রয়েছে, তাদের স্বজনরা রয়েছে, তাদের চলাচলে বিঘ্ন ঘটছে। এই জন্য আমি বারবার আমাদের সকলের কাছে আহ্বান করছি যে আপনারা এখানে উপস্থিত না হয়ে ঘরে বসে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে যেখানে নেতাকর্মীরা যারা এসেছেন তারা কিন্তু এক ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করছেন, তাদের মাধ্যমেও তো এখানে এক ধরনের জটলা বা ভিড় হচ্ছে। আমরা প্লেকার্ডগুলো আনার উদ্দেশ্য হচ্ছে যে এদেরকে দিয়ে আমাদের যারা নেতাকর্মীরা এখানে উপস্থিত হবে এই প্লেকার্ডটা দেখে যাতে তারা ঘরে চলে যায়। কারণ এখানে বারবারই একটি কথা বলা হয়েছে যে আপনারা ঘরে বসে দোয়া করলে আমাদের প্রিয় নেত্রীর কাছে এই দোয়া পৌঁছে যাবে, আল্লাহর দরবারে এই দোয়া পৌঁছে যাবে। এই সিম্বলিকগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে উপস্থিত না হয়ে এবং এইটির মাধ্যমে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সকল নেতাকর্মী যারা রয়েছেন, যারা এখন অনেকেই এখানে উপস্থিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, তারা যাতে এখানে না আসেন এই প্লেকার্ডের মাধ্যমে সেই বার্তাটি আমরা দিতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি আমিনুল হক বলছিলেন নেতাকর্মীরা যেন বাড়তি ভিড় না করেন, তবে এই জটলা কিংবা এই ভিড় সেটি তো আসলে নিয়ন্ত্রণ করা বেশ দুঃসাধ্য এবং কঠিন কাজ। সেটি আমরা যতক্ষণ ধরে এই হাসপাতালের প্রধান ফটকের সামনে রয়েছি ততক্ষণ ধরেই আসলে দেখছি। একটু আগেই বলতে এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি ভেতর থেকে এসে গণমাধ্যমের সামনে ব্রিফ করছিলেন এবং একই আহ্বান জানিয়েছেন। একটি বিষয় যে সবাই প্রার্থনা করছেন একটি সুসংবাদের আশায়, সেই সুসংবাদ কতক্ষণে পাওয়া যাবে, চিকিৎসকরা কতক্ষণে সেই আশার বাণী শোনাবেন, সেই অপেক্ষায় রয়েছেন বিএনপির প্রতিটি নেতাকর্মী। লোপা তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা চলছে। অবস্থার উন্নতি হলে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতিও নেওয়া আছে বলে জানান মির্জা ফখরুল। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে এবং চিকিৎসকরা অনুমতি দিলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের পরামর্শে মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছেন। অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় তিনি তারেক রহমানের দেশে ফেরা না ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। আমার অ্যাক্টিং চেয়ারম্যান, আমার নেতা, দলের প্রধান, তিনি তার পোস্ট দিয়েছেন। এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্যটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে, কিন্তু সেটা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন পায় এবং 50 লাখ টাকা পর্যন্ত অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ সংশোধিত আকারে পুনরায় উত্থাপনের সিদ্ধান্ত হয়। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সংযুক্ত আরব আমিরাতে আটক অবশিষ্ট 24 জন 2-3 দিনের মধ্যে দেশে ফিরবেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাশাপাশি তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি। শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের গণমাধ্যমে দেয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছেও দোয়া চান রাষ্ট্রপতি। দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। দুপুরে সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় সকল জায়গায় দোয়া পরিচালনার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। তিনি বলেন, খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি সুস্থ হয়ে দেশের মানুষের পাশে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ, যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে সাভারের ভাকুরতা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। এ সময় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 5000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে সাতক্ষীরায়। বিকেল 4:30টায় শহরের তালতলা বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠান আয়োজন করে সদর উপজেলা বিএনপি। এ সময় সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী সহ উপজেলার 12টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর মনোহরদীতেও। দুপুরে উপজেলার সুকুন্দিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। মাহফিলে বক্তারা খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। মায়ের অসুস্থতার সময় দেশে ফেরা নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। এর পেছনে বড় ধরনের নিরাপত্তা হুমকি থাকতে পারে বলেও ধারণা করছেন তারা। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে না ফিরলে নির্বাচন নিয়েও শঙ্কা বাড়বে বলে ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। অবশ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন পর্যন্ত এ নিয়ে তারেক রহমানকে কিছু জানাননি বলেও দাবি করেন তিনি। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনকে রাখতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
মায়ের এই অবস্থায়ও পুত্র তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেই প্রশ্ন অনেকের মনে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে তা স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেছেন, এমন সংকটে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। কেন তা নেই সেটিকে স্পর্শকাতর উল্লেখ করে তার বিস্তারিত বলার সুযোগও কম বলে জানিয়েছেন তিনি। এই স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা, জল্পনা, কল্পনা, শঙ্কা। বর্তমান বাস্তবতায়ও তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত তাহলে কার উপর নির্ভর করছে? নেপথ্যে কি বড় কোনো শক্তি কাজ করছে? এখনো এসব প্রশ্নের জবাব নেই কারো কাছে। তবে ধারণা, সামান্যতম সুযোগ থাকলে মার এই সংকটে ছেলে পাশেই থাকার কথা। গত সরকারের আমলে দায়ের হওয়া সব মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। উনি চাইলে দ্রুততম সময়ে পাসপোর্ট ইস্যুর কথাও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় তারেক রহমানের আসা না আসার সাথে আগামী নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নির্ভরশীল বলে ধারণা কূটনীতিকদের। তারেক রহমান সেই ফেসবুক স্ট্যাটাসে একটা মন্তব্য করেছেন, যেটা নিয়ে আসলে উত্তরের চাইতে প্রশ্ন অনেক বেশি এসেছে। এগুলো গুজব হতে পারে। শুনেছি যে কোনো আপনার গোয়েন্দা সংস্থা তাকে সচেতন করেছে যে এই মুহূর্তেই যেন তিনি বাংলাদেশে না আসেন। তো সেগুলো অনেক সময় সত্য মনে হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে তিনি এই ধরনের একটা মন্তব্য করেছেন। ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচনের কথা রয়েছে। নির্বাচন নিয়ে যদি মানুষের মনে সংশয় দেখা দেয়, তো সেইটা আমাদের জন্য আরো বেশি আতঙ্কজনক, আমাদের জন্য আরো বেশি চিন্তার বিষয়। অভ্যন্তরীণ বা বাইরের কোনো শক্তি তারেক রহমানের দেশে ফেরার পথে অন্তরায় কিনা এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। অন্তর্বর্তী সরকার বলছে, বিএনপির এই শীর্ষ নেতাকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার। সরকারের তরফ থেকে কিন্তু কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই যে উনি দেশে আসবেন কিনা এটা বিষয়ে। উনি যে কোনো সময় আসতে পারেন। প্রথম কথা হচ্ছে যে এই পুরো জিনিসটা ওনাদের পলিটিক্যাল পার্টির ইস্যু, তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিছু কিছু মাইক্রো ইস্যুতে তো আর আমরা সরাসরি ইনভলভ হই না। আর উনি ওনার তরফ থেকে যদি আমাদেরকে বলা হয় সেটা তো অন্য বিষয়, কিন্তু সো ফার কিন্তু এই ধরনের কোনো বিষয় আমাদেরকে জানানো নাই। এবং আমরা মনে করি যে কোনো ধরনের কোনো বিধি নিষেধ নাই, ইজ ফ্রি টু কাম। এ অবস্থায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া যায় কিনা সেটিও ভাবছেন তার পরিবার ও দলের নীতি নির্ধারকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। লুটপাটকারীদের শাস্তি দিতে হবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করলে বেকারত্ব বাড়বে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি খেয়াল রাখার পরামর্শ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর জামায়াতে আমির বলেছেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারি ক্ষমতায় থাকে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলের। ভবিষ্যতে কেউ যেন লুটেরা না হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে এই সম্মেলনে আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ ও সমষ্টিক অর্থনীতি নিয়ে। সম্মেলনের দ্বিতীয় ও শেষ অংশে অতিথিরা কথা বলেন অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা ও অর্থনীতির গণতান্ত্রিকরণ বিষয়ে। কিন্তু তারপরেও বলবো, আমাদের সমস্যা তো অনেক বড়। এ সময় বিএনপি মহাসচিব অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে তার দলের অবদানের কথা তুলে ধরেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো অর্থনীতিকে টেকসই করা যায় না। আমাদের এই 15 বছরে যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? 19টা 20টা 30টা যত পারমিশন লাগবে আমরা সিঙ্গেল উইন্ডোতে আনবো, and all departments should be connected and it should be done through e-governance. সম্মেলনে জামাত আমির অভিযোগ করেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারই আসে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় শুধু ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলেরও। কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দেয় বাধ্য হয়ে। আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না।
সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ব্যবসায়ীদের দেশপ্রেমিক হিসেবে দেখতে চায় জনগণ। সেই আশার বাস্তবায়ন হলেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। হয়রানি, ঘুষ ও চাঁদাবাজি বন্ধ হলে এগোবে ব্যবসা বাণিজ্য। এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের। সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরাও, বিদেশি পুঁজিও এখানে আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না। প্রধান সমস্যা হচ্ছে সরকার নিজেই এবং লালফিতা আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাতে পৌঁছাতে পারবো না। সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, একই ব্যক্তি যখন দল, সরকার ও সংসদের প্রধান, সে ফ্যাসিস্ট হবেই। অন্তত এই সংস্কার না হলে শেখ হাসিনার মতো আরো ফ্যাসিস্ট দেখতে হবে। প্রিন্সিপালস অফ সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতার যে ভারসাম্য, পৃথকীকরণ, এগুলো নিশ্চিত হইতো। বক্তারা বলেন, দেশের পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছাই হলো মূল ইচ্ছা। আমরা প্রথমেই দেখেছি। আল আমির হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে এতদিন রাজনীতিকরণ হয়েছে। পরবর্তী নির্বাচিত সরকারকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, অর্থনীতির স্বার্থে নিয়ন্ত্রক এই সংস্থার স্বায়ত্তশাসন জরুরি। তিনি আরও জানান, ডলার সংকট কেটে গেছে, বাড়ছে ঋণপত্র। রোজায় পণ্য আমদানিতেও সমস্যা নেই। ব্যবসায়ীরা বলেন, গ্যাস, বিদ্যুৎ সংকট, ব্যাংক ঋণের সুদহার ও রাজস্ব খাতের অরাজকতা এখনও ব্যবসার অন্তরায়। অর্থায়নের ক্ষেত্রে এখনও ব্যাংক নির্ভর বাংলাদেশের অর্থনীতি। বিকল্প তেমন কোনো উৎস গড়ে না ওঠায় বেড়েছে সংকট। সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এ উঠে আসে অর্থনীতি ও ব্যবসার নানা দিক। জানানো হয়, ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। উচ্চ সুদহারের কারণে হচ্ছে না ব্যবসার প্রসার। গ্যাস, বিদ্যুৎ সংকট এখনও বিদ্যমান। সুপরিকল্পিত হয়নি রাজস্ব খাত। কর্পোরেট সেক্টর টাকাটা নিয়ে মেয়ের বিয়ে দেয়, BMW গাড়ি কেনে এবং করে আমাদের লোনটা ব্যাট করে, একবার চিন্তা করে না যেটা গরিব দেশের রাষ্ট্রের টাকা। এগুলো আমাদের বেসরকারি খাত নতুন করে কোনো ইন্ডাস্ট্রি এক্সপানশনে যাচ্ছে না। তো যার কারণে আমাদের এই স্টিল এবং সিমেন্ট সেক্টর অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। 35% টাকা যদি বাইরে থাকে তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা সহজ হবে না। আমার যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে তো আমি টোটালি আমদানি নির্ভরশীল হব। সব মার্জিন তুলে নেওয়া হয়েছে, এখন আর ডলার সংকট নেই। রমজানের জন্য পণ্য আমদানিতেও নেই শঙ্কা। গভর্নর জানান, খেলাপি ঋণ এখন মোট ঋণের 35%, তবে ধীরে ধীরে তা কমে আসবে। আমরা যত ইচ্ছা আমদানি করতে পারবো। যদি কেউ বলেন যে আমদানি করতে পারছেন না, সেটা আপনার সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। ব্যাংকিং খাতে ডলারের কোনো অভাব নেই। যে কোনো পরিমাণ ডলার আপনারা কিনতে পারবেন। এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক খাত অবসায়নের কথাও জানান গভর্নর। বলেন, বাংলাদেশ ব্যাংকে এতদিন রাজনীতিকরণ হয়েছে, তা কাম্য ছিল না। আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা, সেটার মূলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণের একটা বড় ভূমিকা এবং নির্দেশিত হয়ে অনেক কিছুই করা হয়েছে, যেগুলো আগামীতেও হতে পারে। এটাকে বন্ধ করতে হবে এবং রাজনীতিবিদদের একটা নৈতিক এবং আমি বলি দেশের প্রতি দায়িত্ব হবে এটাকে বন্ধ করার জন্য, বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসনের জন্য এদিকে নিয়ে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, তবে নিয়ন্ত্রণের বাইরে থাকার অন্যতম কারণ চালের মূল্য বৃদ্ধি। আমার যেটা এখন 8, সেটা কিন্তু 7 বা 7-এর নিচেও নামতে পারে, নামে নাই, কারণ আমাদের চালের দাম অনেক মূল্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় কারাগারে নির্যাতনের কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রামের হাটহাজারীতে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা, তাই কারাগারে তাকে খাবারে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। দেশজুড়ে আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সকালে হাটহাজারী উপজেলার মিরেরখিল স্কুল মাঠে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 7 পরিবার সহ হতাহতদের মানবিক সহায়তা প্রদান করে আমার বিএনপি পরিবার নামে একটি সংগঠন। এতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এই সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে কারাবন্দী থাকাকালে তার উপর নির্যাতনের অভিযোগ করেন। মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা। সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া, তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। হেঁটে হেঁটে কারাগারের ভিতরে গেলেন, ফিরে আসলেন হুইল চেয়ারে। আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাটের চিত্র তুলে ধরেন এই বিএনপি নেতা। এই দেশটার সমস্ত কিছু তার নিজের সম্পদ মনে করত, ব্যক্তিগত ব্যবহারের সম্পদ মনে করত, জনগণের টাকাকে নিজের টাকা মনে করত। তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক সে ঝাঁঝরা করে দিয়েছে, ফুটো করে দিয়ে সমস্ত টাকা সে এবং তার লোকরা পাচার করেছে। চট্টগ্রাম সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। সমাজে সন্ত্রাস হচ্ছে, অনেক অবৈধ অস্ত্রের ছড়াছড়ি হচ্ছে, সামনে নির্বাচন, আপনারা আরো কঠোরভাবে দুষ্কৃতিকারীদের দমন করলে পরে আজকে সমাজের যে সন্ত্রাস, সামাজিক যে সন্ত্রাস, সামাজিক যে রক্তপাত, সামাজিক যে হত্যা, এইটা হতে পারত না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। গণভোট সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না নিয়েই হ্যাঁ না ভোট দিয়েছেন ভোটাররা। কেউ জানেন না কোন বিষয়ে গণভোট, কেউ পুরোটা পড়তে অনাগ্রহী। আবার কারো হ্যাঁ না ভোট নির্ভর করেছে দলের সমর্থনের উপর। ইসি আয়োজিত মক ভোটের চিত্র এমনই। সিইসি জানান, মক ভোটের ফলাফলের উপর ভিত্তি করে সময়, ভোটকেন্দ্র, জনবল সহ যাবতীয় লজিস্টিক্স সমন্বয় করা হবে। গণভোটের প্রচারণা বাড়াতে সরকার ও ইসি একসাথে কাজ করবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে আয়োজনের কারণে আগেই চ্যালেঞ্জগুলো শনাক্ত করতে চাইছে নির্বাচন কমিশন। মক ভোটের ফলাফল বিশ্লেষণ করে কোথায় এবং কিভাবে সমন্বয় করতে হবে তা নির্ধারণ করবে ইসি। মক ভোটিং হলেও উৎসবমুখর ছিল পরিবেশ। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটার স্লিপ সংগ্রহের জন্য ভোট কেন্দ্র শেরেবাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাইরে ৬টি বুথ স্থাপন করা হয়। নারী ও পুরুষদের জন্য পৃথক ৪টি ভোট কক্ষ রাখা হয়েছিল। শুরুতে কম থাকলেও 10টার পর বাড়ে ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এই মক ভোটের আয়োজন করে কমিশন। ভোটার সংখ্যা ৫০০ বিবেচনায় নিয়েই ছিল প্রস্তুতি। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ কেন্দ্রের ভেতরের আইনকানুন সম্পর্কে জানতেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। নিয়ম অনুযায়ী হয়েছে, স্বচ্ছ ভোট হয়েছে। এর চেয়ে আরো একটু ভালো হবে, কারণ প্রশাসন থাকবে আর নিরাপত্তা থাকবে। একজন মানে আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি তা তো হলো না। সময় তো মনে বেশি লাগবে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাইন আগাচ্ছে না। গণভোট সম্পর্কে জানেনই না বেশিরভাগ ভোটার। কারো পড়তে অনীহা, আবার কারো নেই সময়। হাতে গোনা কজন পড়লেও বুঝতে পারেননি তারা। যেমন আমি ভালোবাসি বিএনপি, না মানে হলো বিএনপি, আর হ্যাঁ মানে হলো জামাত। আমি হাত দলে নাই, আমি আমার স্বাধীনতাটা চাই। কোন বিষয়ের উপর হ্যাঁ অথবা না দিয়েছেন আমি পড়িনি, ভাবলাম একটাতে দিয়ে দেই, পড়তে তো অনেক সময় লাগবে। বিপ্লবটা হয়ে গেছে ওটার বেসিসেই, এবং সেখানে শান্তি শৃঙ্খলার যে নির্বাচনটা হবে সেখানে আমার মতামতটা চেয়েছে এবং আমি আমার মতামতটা দিয়েছি। লাইন আমার পিছনে লোক একজন দাঁড়ায় আছে সিল্লইয়া, তা আমি কি এইখানে ওইখানে বৈশা থেকে এগুলি করবো, স্টাডি করবো? এই বিষয়টা যদিও আগের থেকেই বিভিন্ন পত্রিকা, টিভিতে, চ্যানেলে, অনলাইনে যদি প্রচার করতে থাকে, তাহলে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হবে যে আমরা কি হাতে দেব না নাতে দেব। সিসি বলেন, পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এই আয়োজন। এই মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে করণীয় নির্ধারণ করবে ইসি। আমাদের প্ল্যানিং এর যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। 4 ঘন্টায় 352টি ভোট পড়ে। ভোটের হার 70.4%। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে তার পক্ষে রাজধানীর শাহজাহানপুর এলাকায় মিছিল করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
মিছিলে মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন থানার বিভিন্ন ওয়ার্ডের নেতারাও যোগ দেন। মিছিলটি শাহজাহানপুরের বিভিন্ন অলিগলি ঘুরে আবারও শাহজাহানপুরে গিয়ে শেষ হয়। এ আসনের ভোটাররা মির্জা আব্বাসের পক্ষে ঐক্যবদ্ধ আছে জানিয়ে তার কর্মী সমর্থকরা বলেন, ঢাকা ৮ আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন মির্জা আব্বাস। গেছে তো পলাই গেছে, ওরা তো চোর, ওরা ডাকাইত, ওরা কোনোদিন এখানে আসতে পারবে না। বিগত স্বৈরাচারের আমলে ওরা নিজেদের ভোগ করছে, এখনো চায় আবারও আমাদের মাঝে এসে ভোগ করতে। ইনশাআল্লাহ আগামী দিনে পারবে না। এটা তো কিছুই না, আরো হবে, আরো অনেক বড় মিছিল হবে, আর দেশের মানুষ দেখবে। আমরা খুব আনন্দ মুহূর্ত অনুভব করতেছি। ইনশাআল্লাহ সামনে আমরাই বিজয়ী। জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থীদের হাতে নিশ্চিতভাবে বই তুলে দেওয়া হবে, এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ভোলায় এক সেমিনারে অংশ নেন তিনি। সময় উপদেষ্টা বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হবে সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য কাজ করছে সরকার। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টাও চলছে। সেমিনারে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি, অবশ্যই সব বই পাবেন, কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে। ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবে। যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবার যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের নিষ্পত্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে দেশটির অভিবাসন সংস্থার পরিচালক জোসেফ এডলো এই তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার জেরে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ঘোষণায় আফগানিস্তানের পাসপোর্টধারীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু বন্ধের ঘোষণা দেন। এর আগে দেশটিতে তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। পাশাপাশি 19 দেশের গ্রিন কার্ডধারীদের নথি কঠোরভাবে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওপেন ডিভাইস ব্যবহার করে স্বাক্ষরিত জো বাইডেনের সব নির্বাহী আদেশ বাতিল করবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, বাইডেনের জারি করা নির্বাহী আদেশগুলোর 92%ই বেআইনি, কারণ সেগুলোয় স্বাক্ষরযন্ত্র অটোপেন ব্যবহার করা হয়েছে, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। তাই সরাসরি প্রেসিডেন্টের অনুমোদন পায়নি আদেশগুলো। নথিগুলো এই মুহূর্তে থেকে অকার্যকর বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, ওভাল অফিসে বাইডেনকে ঘিরে থাকা ব্যক্তিরা এই প্রক্রিয়া পরিচালনা করেছে, তাই এগুলোর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার এ ধরনের অভিযোগ করেছেন ট্রাম্প। গত জুনে এক বিবৃতিতে বাইডেন দাবি করেন, তার সময়ের সব সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। ট্রাম্পের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বিবৃতিতে উল্লেখ করেন তিনি। টাঙ্গাইল 6 আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুরে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, টাঙ্গাইল 6 আসনে প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করছিলেন তার কর্মী সমর্থকরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। একই সময়ে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত রবিউল আউয়াল লাভলুর সমর্থকরা মিছিল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হয় অন্তত 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত নাগলকোট ও লালমাই উপজেলার সকল ইউনিয়নে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপির বিতর্কিত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার দলীয় মনোনয়ন বাতিল করে মোবাশ্বের আলমকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা। টানা 26 দিন ধরে চলা আন্দোলনের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি পালন করলেন বিএনপি নেতা মোবাশ্বের আলমের সমর্থকরা। মুন্সিগঞ্জ 1 আসনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সমাবেশ করেছে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিকেলে সিরাজউদ্দিন খান উপজেলার শেখরনগর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় 10,000 সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সকলে মিলে বৈষম্য আর ভেদাভেদহীন রাষ্ট্র গঠন করতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দেয়া যাবে না। সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ঙ্কর। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাষ্ট্রের উন্নয়নের জন্য আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে দুজনেই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চান। সরকারের 2 উপদেষ্টার নির্বাচনের ইচ্ছা থাকলে অনেক আগেই পদ থেকে সরে দাঁড়ানো উচিত ছিল, কারণ তারা এখনো সরকারে থাকলে প্রশ্নের মুখে পড়বে সরকারের নিরপেক্ষতা।
এই মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে হয় ছায়া সংসদ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে কালো টাকার খেলা বন্ধের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়, বরং নির্বাচনকে কেন্দ্র করে ধর্ম নিয়েও জবরদস্তি চলছে। তিনি আরও বলেন, যেহেতু নির্বাচন ভণ্ডুলে তারাই তৎপর যারা ক্ষতিগ্রস্ত হবে, তারাই অনির্বাচিত সরকার নির্দীর্ঘায়িত করতে চায়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ২-৪ জায়গায় জঙ্গি মিছিল কিংবা যানবাহনে আগুন দিয়ে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না কোনো অপশক্তি। জনগণ যেহেতু ঐক্যবদ্ধ রয়েছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই যখন এক রয়েছে, রাজনৈতিক দলগুলো যখন পতিত সরকারের বিরুদ্ধে এক রয়েছে, তখন কিন্তু এই ধরনের ছোটখাটো জঙ্গি মিছিল বা দুই একটি জায়গায় গাড়িতে আগুন টাগুন দিয়ে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কোনোভাবে আর পিছিয়ে দেওয়া সম্ভব হবে না। এককভাবে নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে পারবে না। এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত একটা উদ্যোগের মতন। সবাইকে আস্থার মধ্যে নিয়ে যদি আমরা নির্বাচনের উদ্যোগটা করতে পারি, সেটা কিন্তু সম্ভব। যমুনা গ্রুপের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু খিলক্ষেতের বাসিন্দার উপরে। রাতের আঁধারে খিলক্ষেতের প্রজেক্ট 1-এ যমুনা গ্রুপের জায়গায় খুঁটি স্থাপন করে সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। যমুনা গ্রুপের সিকিউরিটি বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে স্থানীয় লোকজন। সুমন আলীর এ হামলা হয়েছে দখলে বাধা দিতে গিয়ে। এই সুমন যমুনা গ্রুপের সিকিউরিটি, দায়িত্ব ছিল খিলক্ষেত প্রজেক্ট 1 গ্রুপের জমি পাহারা দেয়া। কে এভাবে কুপিয়েছে সুমনকে, ভিডিও ফুটেজে অনেকটাই স্পষ্ট। এই নারী স্থানীয় বাসিন্দা মোস্তফার মেয়ে। ওখানে আমি ডিউটি করতেছিলাম, ওখানে ওনারা মাটি ফেলায় রাস্তা মনে করেন যে আমাদের প্রজেক্টের দিকে আসতে আসে, এই জন্য স্যারেরা আমার ডিউটি ওখানে লাগাইছে। একটা সাইনবোর্ডও ছিল, সাইনবোর্ডটা মনে করেন যে আমি যা পাই নাই। আমি জিজ্ঞেস করছি যে আমার সাইনবোর্ডটা কোথায়, ওনারা উত্তেজিত হয়ে বলে তুই কে, বিভিন্ন রকম গালাগালি করে মনে করেন যে আমার গায়ে হাত দিয়ে উঠছে, আমার বিভিন্ন রকম মারধর করছে এবং এক মহিলা মনে করেন যে উত্তেজিত হয়ে আমার সরাসরি কোপ দিচ্ছে। রাতের আধারে জমিতে খুঁটি স্থাপন করে দখল করার চেষ্টা করে স্থানীয় এক বাসিন্দা। মাটি ভরাট করে যমুনার দিকে এগোতে থাকে তারা। এই ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করেছে যমুনা গ্রুপের সিকিউরিটি টিম। এই হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। সকালবেলা ও নাস্তা করে যায় দেখে কি আমাদের সাইনবোর্ড কেটে ফেলে দিছে, তখন ও যে বাধা দিছে, বাধা দেওয়ানোর পরই গণ্ডগোল শুরু হয়েছে। এমনকি আমাদের জমির মধ্যে এসে বাঁশও কাটছে, ওনারা বাঁশও কাটছে এবং মাটি পালাইয়া ওনারা আসতেছে। এটা দেখে ও বাধা দেওয়ার পরে ওরা দলবল সহকারে মারছে। আমরা আসে দেখি আমার সিকিউরিটির আন্দিক কোপ দিছে, পিঠে কোপ দিছে। এটার আমরা সূক্ষ্ম বিচার চাইতেছি। গার্ড সুমনকে কুপিয়ে উল্টো আগেভাগে থানায় অভিযোগ নিয়ে যায় মোস্তফার মেয়ে। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এ নিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্ত করবে পুলিশ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ইউক্রেনের রাজধানী কিয়েভের অন্তত 6টি স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের কমপক্ষে 2 জন নিহত ও 15 জন আহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় ভোর রাতে রাজধানীর কেন্দ্রস্থল সহ আশপাশের বেশ কিছু স্থানে দফায় দফায় মিসাইল আর ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। বেশ কিছু আবাসিক ভবনে আগুন লাগে, দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা। গেল 4 দিনে কিয়েভে এ নিয়ে মোট 4 বার হামলা চালালো রাশিয়া। এদিকে বেলগ্রোদ, রোস্তভ আর ক্রাইমিয়া অঞ্চলে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংসের দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 17 বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের বাসুদেবপুরে একটি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুলু বলেন, তারেক রহমান তার 31 দফায় উল্লেখ করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে। আগামী দিনে বিএনপি হবে দেশের মানুষের মুক্তির পথ প্রদর্শক, এমন আশাও ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতা এসে এই 17 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন করে ধ্বংস করে দিয়েছিল যেন বাংলাদেশ যেন আর ঘুরে দাঁড়াতে না পারে।
রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের তৃতীয় অভিযানে ৭২ জন সন্ত্রাসী ওয়ারেন্টভুক্ত আসামি সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, শুক্রবার নাটোরের নলডাঙ্গা, সিংড়া, পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ৭২ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় দেশি বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তিনি জানান, অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। জেলাগুলোর যে কোনো স্থানে, বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিআইজি। সিরাজগঞ্জে জেলা জজ আদালতে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আদালতের জগন্নাথ পাড়ে শহীদ সোহেল আহমেদ স্মৃতি সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইকবাল হোসেন। সম্মেলনে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন বিভাগের বিচারক, জেলা প্রশাসক, সিনিয়র আইনজীবী সহ আরও অনেকে। এ সময় বিচার বিভাগের সকল কার্যক্রম বেগবান করা ও দ্রুত পুরাতন মামলাগুলো নিষ্পত্তি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশে বাড়তে থাকা ভূমিকম্প ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারের আয়োজন করে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। রাজধানীর একটি হোটেল আয়োজিত সেমিনারের অংশ নেন দেশি বিদেশি প্রকৌশলী ও শিক্ষাবিদরা। সেমিনারে বক্তারা বলেন, দেশে দ্রুত নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব ও অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণ বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক ক্ষতির ঝুঁকি তৈরি করছে। তাই মজবুত বিল্ডিং কোড, প্রশিক্ষিত মানব সম্পদ ও কমিউনিটি ভিত্তিক প্রস্তুতিমূলক পদক্ষেপ এখন সময়ের দাবি। অনুষ্ঠান শেষে জেসিএক্স এর পক্ষ থেকে ভূমিকম্প সংক্রান্ত সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। নেপালের মানচিত্রে ভারতের ৩ অঞ্চলকে অন্তর্ভুক্ত করার অভিযোগকে কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি কাঠমান্ডু সম্পর্ক। সম্প্রতি ১০০ রুপির নতুন নোট প্রকাশ করে নেপাল, যেখানে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল। কাঠমান্ডুর এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, এই ৩ অঞ্চল ভারতেরই অংশ। নেপালের এই ধরনের পদক্ষেপকে দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি। নেপালের সাথে ভারতের অঞ্চল নিয়ে বিরোধের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ২০২০ সালে নেপাল প্রথম এই মানচিত্র প্রকাশ করে, পরে তা দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায়। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।